যদি নিরপেক্ষভাবে ভোট হয় আমার মনে হয় ৩০০ আসনের মধ্যে বিএনপি একাই ২৭৫ থেকে ২৮০টা সিট পাবে। বিএনপি আসলে তাহলে প্রতিপক্ষ কাকে মনে করছে? প্রতিপক্ষ আসলে মনে করার মতো ওই ধরনের অবস্থা কিন্তু আসলে কারণ নাই। বিএনপির পরে যদি এখন কেউ থাকে সেটা আমরা ধরতেছি আপনার জামাত ইসলামী। দর্শক শুভেচ্ছা নেবেন, আশিক তমাল স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন যত কথা অনুষ্ঠানে। আজকে আমাদের মাঝে অতিথি হয়ে এসেছেন একজন রাজনীতিবিদ এবং ব্যবসায়ী জনাব আরাফাতুর রহমান আপেল। তিনি চেয়ারম্যান এম্পোরিয়াম প্রপার্টিজ লিমিটেড, সাবেক সাধারণ সম্পাদক বগুড়া জেলা যুবদল, সাবেক সদস্য কেন্দ্রীয় যুবদল এবং সাবেক সহ সাংগঠনিক সম্পাদক বগুড়া জেলা বিএনপি। জনাব আরাফাতুর রহমান, চ্যানেল 24 আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। রাজনীতিবিদ, ব্যবসা করছেন, বিএনপির রাজনীতির সাথে আপনি জড়িত। রাজনীতির হাতে খড়িটা কিভাবে শুরু হলো? আসলে আমার বাসার জন্মস্থান বগুড়ায়, বিএনপি অফিস থেকে 15 থেকে 20 ফিট দূরে আমার বাসা। আমি কলেজ জীবনে সরকারি শাসন কলেজে বগুড়ায় যখন আমরা পড়াশোনা করি, আমার বন্ধুবান্ধব যারা ছাত্রদল করতো, আমি ছাত্রদলের কোনো পোস্টে ছিলাম না, তবে ছাত্রদলের সাথে আমি জড়িত ছিলাম। এটা কি স্কুলে থাকতে? না, এটা কলেজে, শাসন কলেজে। আমি 2002-03-04-এ যখন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এনাম ভাই ছিলেন, এনাম ভাই কমিটিতে আমি ছিলাম। আমার রাজনীতি স্বেচ্ছাসেবক দলের পদ পদবি দিয়ে স্বেচ্ছাসেবক দলে আমি রাজনীতি শুরু করি। তখন তো বিএনপি ক্ষমতায়। হ্যাঁ, তখন বিএনপি ক্ষমতায়। তখন আমি ওই 4 সালের পরে 5 সালে তখন আমি যুবদলের সাথে সম্পৃক্ত হই। 2005 সালে 6 সালে আমাদের বগুড়া জেলা যুবদলের সভাপতি ছিলেন কে এম খায়রুল বাশার এবং সাধারণ সম্পাদক ছিলেন ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ছিলেন আমিনুল ইসলাম। ওদের প্রস্তাবিত কমিটিতে আমি শিল্প বিষয়ক সম্পাদক ছিলাম, কিন্তু কমিটিটা পাশ হয়নি। তারপরে চলে আসে 111 আসার পরে আমাকে 2008 সালের জানুয়ারির শেষের দিকে র্যাব আমাকে নিয়ে যায়, র্যাবের কার্যালয়ে। এটা কি 111 এর সময়? 111 সময় 2008 সালে র্যাব নিয়ে যায়। আমার কোনো অপরাধ নাই, আমার কোনো কেসও নাই। নিয়ে যায় যে আমি পার্টি অফিসের সঙ্গে লাগে না আমার বাসা। এই যে আন্দোলন সংগ্রাম হয়েছে, আমি নাকি আমার বাসা থেকেই অস্ত্র, বাসা থেকেই নাকি আন্দোলনের সামগ্রী আমার বাসায় ছিল। কে বা কাহারা আমার নামে কমপ্লেন করার পরে 2008 সালে আমাকে র্যাব নিয়ে যায়। র্যাব নিয়ে যাওয়ার পরে তারা আমাকে 2 দিন রেখে দিয়েছিল। রেখে দিয়ে তারপরে তারা খোঁজখবর নিয়ে দেখেছেন যে যারা কমপ্লেন দিয়েছে আমার নামে আসলে কমপ্লেন সঠিক নয়। তারপরে আমার কাছে তারা একটা মুসলিকে লিখে নেয় যে আমি যদি কখনো বগুড়ার বাইরে যাই, বাংলাদেশের বাইরে যাই, তাদের কাছ থেকে অনুমতি নিয়ে যায়। এই শর্তে আমাকে তারা ছেড়ে দেয়। 2014 সালেও আমার নামে মামলা হয়। 2014 সালেও আমি আবার গ্রেপ্তার হই। 2014 সালে আমি আবার জেল খাটি। জেল খাটার পরে আপনার 2015 সালে প্রথম দিকে আমি ঢাকায় আসি। কারণ দিনের পর দিন মামলা, অনেকে দেশ ছেড়ে দেশের বাইরে চলে গেছে, কিন্তু আমার দেশ ছাড়ি নাই। তখন আমি ঢাকায় আসি, ঢাকা বগুড়া এভাবেই তখন আমি ঢাকাতে আমি ওই রাজনীতি করি, বগুড়াতে রাজনীতি করি। এরপরে আমাদের যুবদলের কমিটি 2018 সালে আমাকে যখন নতুন কমিটি দেয়, তখন 2018 সালে যেহেতু আমি ঢাকায় থাকি, বগুড়া ঠিকমতো থাকে না, সেহেতু 2018 সালে আমাকে বাদ দেয় যুবদল থেকে। কিন্তু আমি বিএনপি দিয়েছিলাম আপনার ওই 2011 থেকে 2018 পর্যন্ত আমি বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ছিলাম। যুবদলের সেক্রেটারির পাশে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ছিলাম বগুড়া জেলা বিএনপি। করোনার আগে আপনি কাহার আখন্দ
উনি সিআইডি এসপি ছিলেন, উনি একজন অ্যাডিশনাল এসপি দিয়ে আমাকে ফোন করে ডেকে নিয়ে যায়। তা আমি তো নিজেই আশ্চর্য যে মানে ঢাকাতে তো আমি মানে ওইভাবে তো মানে জড়িত না যে আমি আমাকে চিনবে জানবে। তারপর আমি গেলাম, যাওয়ার পর উনি বললো যে আপনি ওই বনানীতে থাকেন, আপনি বনানী ছাত্রদল এবং বনানীর যুবদল অনেক নেতাকর্মী আপনার অফিসে যায়, আপনি তাদেরকে আর্থিক সহযোগিতা করতেছেন বর্তমান সরকারের মানে মানে বর্তমান সরকার যেন অস্থিতিকর পরিস্থিতি থাকে, এবং আপনি বিএনপির আন্দোলনে যারা পার্টিসিপেট করতেছে এই ধরনের ছাত্রদল যুবদল নেতাকর্মীকে আপনি আর্থিক সহযোগিতা করছেন, এবং সেই রিপোর্ট গোয়েন্দা সংস্থার রিপোর্ট আমার কাছে আছে। কাহার আকন্দর যিনি অ্যাডিশনাল এসপি, উনি আমাকে পাশের রুমে যেয়ে বললো যে দেখেন এগুলো ঝামেলা করে লাভ নেই, আপনি আমাদের কাছে একটা অঙ্গীকারবদ্ধ করতে হবে এবং আপনার পাসপোর্টের কপি দিতে হবে আমার কাছে। তখন অবশ্য আমাদের বিএনপি মাইন্ডেড একজন অ্যাডিশনাল এসপি ছিলেন, নামটা খেয়াল পড়ছে না, আমি তার সঙ্গে যখন আমি নিজাম না কি যেন নাম, ওনার সঙ্গে আমি আলোচনা করি, তো উনি বললো যে যেভাবে চাই সেভাবে তুমি তাদের সঙ্গে কথা বলো, আর আমি আমার মতো করে চেষ্টা করতেছি যাতে করে আমাকে যেন মামলা না দেয়। তো ঠিক ওইভাবেই আপনার আমার কাছে লিখিত নেয় এবং আমার পাসপোর্টের একটা ফুল সেট কপি, ফটোস্টেট কপি তাদের কাছে রাখে। এটা হলো যে আপনার করোনার আগে। তারপরে করোনার পরে আমি আস্তে আস্তে ঢাকার বিভিন্ন রাজনীতি যারা করে, বিশেষ করে যুবদল, বিশেষ করে যারা বিএনপি জাতীয় নির্বাহী কমিটিতে আছেন, তাদের সাথে আস্তে আস্তে আমার সম্পৃক্ত বাড়ে। বিভিন্ন প্রোগ্রামে যাই, বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার পরে সম্পৃক্ত বাড়ে। এই অবস্থায় বগুড়ায় তো আমার 28টি মামলা, তখন আমার বগুড়ায় তখন 28টা মামলা। এই 28টার মামলা প্রায় অনেক মামলার জামিন করে দিয়েছেন আমাদের ব্যারিস্টার কায়সার কামাল সাহেব। উনি বিএনপির যত নেতাকর্মী গিয়েছেন, উনি কখনো মানে যত তাড়াতাড়ি সম্ভব উনি চেষ্টা করেছেন যে বিএনপির নেতাকর্মীদেরকে জামিন করে দেওয়ার জন্য। ঠিক 2023 সালে আমি উমরা করতে গিয়েছি। তখন আমি উমরা করি, বনানী ক্লাবে মুন্সিগঞ্জের 54 জন নেতাকর্মী সম্ভবত কোনো একটা মিটিং বা কোনো একটা প্রোগ্রামে তারা আসছিলেন বনানী ক্লাবে। তখন আমি বনানী ক্লাবের ওই ডিরেক্টর ছিলাম। তো ওই হারুন সাহেব প্রায় 5-7টা ডিবির গাড়ি নিয়ে এসে পুরো বনানী ক্লাবটা ঘিরে নিয়ে ওই 54 জনকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পর বললো যে বডিতে যে 10 জন কমিটি আছে এর মধ্যে বিএনপি মাইন্ডেড কে। তখন ওই ক্লাব থেকে জানতে পারে যে আমি বগুড়া জেলার সেক্রেটারি ছিলাম, বগুড়া জেলা বিএনপি সহসাংগঠনিক সম্পাদক ছিলাম, সেন্ট্রাল যুব দলের মেম্বার ছিলাম, আমার নামে মামলা আছে বগুড়ায়। তখন সে আমাকে আসামি করে এবং ওই 54 জনকে আসামি করে সে বনানী থানায় মামলা দায়ের করে। আমি সরকার উৎখাতের জন্য আমি মুন্সিগঞ্জ থেকে লোক নিয়ে আসছি বনানী ক্লাবে মিটিং করার জন্য। তারপরে আমি আমার আইনজীবীর সাথে কথা বললাম যে আমি আসলে এয়ারপোর্টে আমি আসতে পারবো কিনা। তো ওনারা বলল যে আপনি রিক্সে আসতে হবে, আপনাকে গ্রেপ্তার করতেও পারে কিংবা আপনাকে আসার পরে করতে পারে, তো তবে আপনি আসেন, আমরা তো আছি, আমরা আইনগত সহযোগিতা করব। তো আমি আমাদের ব্যারিস্টার কায়সার কামাল সাহেবের সাথে যোগাযোগ করলাম। তো উনি বলল যে জামিনে আমি ব্যবস্থা করব, আপনি কোনো চিন্তা করেন না, যতটুকু সহযোগিতা আইনগত সহযোগিতা আমি আপনাকে করব। তারপরে আমি দেশে আসি। আসার পরে ব্যারিস্টার কায়সার কামাল সাহেব উনি বলল যে আমি আপনাকে জামিন করে দেব, জামিন করা পর্যন্ত আপনি একটু সাবধানে থাকেন, কারণ হারুন সাহেব লোক ভালো না, ও সবার পিছনেই লাগে। যেহেতু মামলা করেছে আপনাকে, আপনি ছিলেন সৌদি আরবে, আপনার পাসপোর্টে যাওয়ার সিল আছে, আসার সিল আছে, আপনি এই গ্রাউন্ডে আপনি জামিন পাবেন, মহামান্য হাইকোর্ট আপনাকে জামিন দিবে। তো উনি চেষ্টা করে আমাকে হাইকোর্ট থেকে জামিন করে দেয়। জামিন করার ঠিক একদিন পরেই হারুন সাহেব তার লোক দিয়ে আমাকে ফোন করা হলো যে আমাকে মিন্টি রোডে
আপনার জামিনের একদিন পরে সকাল 10টায় আমাকে যাইতে হবে। তা আমি গেলাম। আমি যাওয়ার আগে আমাদের বিএনপি মাইন্ডে যারা পুলিশ ছিল তাদের সাথে আমি যোগাযোগ করলাম যে আমার তো সব মামলায় আমি জামিনে আছি, ঢাকাতে যে মামলা দিয়েছে বনানী থানায় এটা তো আমি জামিনে আছি, তারপরে উনি আমাকে ডাকছেন। তো বললো যে তুমি যাও, আমরা আমাদের মতো করে চেষ্টা করবো, আসলে আমাদের কথা তো সে শুনবে না, তুমি যাও। তা আমি গেলাম। যাওয়ার পরে উনি জিজ্ঞেস করলেন যে আপনি বগুড়া থেকে ঢাকায় এসে আপনি বিভিন্ন সহিংস ঘটনার সাথে আপনি জড়িত, আপনি আর্থিকভাবে সবাইকে সহযোগিতা করছেন, এই কাজগুলো আমাদের কাছে রিপোর্ট আছে আপনার। তাই আমি বললাম ভাই আমার বাসা বগুড়া, আমি থাকি বনানী, যদি সরকার উৎখাতের যদি মিটিং করি তাহলে বগুড়ার লোকজন বগুড়ার নেতাকর্মী নিয়ে এসে মিটিং করব। আমি মুন্সিগঞ্জে 54 জন নেতাকর্মী বনানী ক্লাবে আসছে, আমি তো ওই সময় ছিলাম না, আমি তো ছিলাম দেশের বাইরে। আমার পাসপোর্টের কপি নিয়ে গেছিলাম ফটোস্টেট দেখানোর জন্য যে আমি কবে গেছি কবে আসছি। তো উনি বললো না আপনি তার আগে থেকে চেষ্টা করতেছিলেন যে একটা সহিংস ঘটনা আপনি বনানীতে আপনি ঘটাবেন। তাই আমি ওনার সাথে তর্কে জড়ালাম না। তো উনি বললো যে এরপরে যদি আপনার আজকে হয়তো জামিন পেয়েছেন, এরপরে যদি আমাদের কানে আসে যে আপনি সেই একই কাজ করছেন তা আপনার নামে আবার মামলা হবে, ওই মামলার জামিন হবে না, আপনি সারা জীবন জেলেই পচে থাকতে হবে। তা আমাকে এক ধরনের শাসন মানে শাসিয়েই আমাকে ওখান থেকে বিদায় করলো। তারপর আমি আসলাম। আসার পরে আমি এই ঠিক আপনার সম্ভবত কিছুদিন পরে র্যাব আমাকে আবার ফোন করলো, র্যাবের সদর দপ্তর থেকে। যে আমি ওখানে গিয়েছিলাম, ওখানেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি বগুড়ায় পদ পদবী ছিলেন, রাজনীতি করেছেন, সব আপনি ঢাকাতে পদ নেই পদবী নেয়, ঢাকাতে আপনি এত রাজনীতির প্রতি এত আগ্রহ কেন, এবং এই ছেলেপেলেদের বিশেষ করে যারা দল করে তাদের প্রতি আপনি এত উৎসাহিত কেন, আপনি এখানে আপনার তো কোনো পদ নেই ঢাকাতে। তাই আমি বলছি হ্যাঁ ঢাকাতে কোনো পদ নেই, যেহেতু আমি দল করি এই কারণে, দলের কারণে আমি সবার সঙ্গে মিশি, বিভিন্ন প্রোগ্রামে যাই। এছাড়া আপনার মানে মানে আপনাদের কাছে যে তথ্য আছে আমার কাছে মনে হয় না এটা সঠিক তথ্য। আচ্ছা, যে একটা বিষয় জানতে চাই, আপনি বিগত সরকারের আমলে আন্দোলন করলেন, সংগ্রাম করলেন, জেলও খাটলেন, অনেক মামলা হলো, সরকার পতন হলো। এই সরকার পতনের পর 1 বছরও পেরিয়ে গেছে। তো এই 1 বছরে দলে কতটুকু মূল্যায়ন পেলেন? দলে এই মুহূর্তে আমার কোনো পদ পদবি নাই, দলের কোনো পদ পদবি নেই, তবে আমি দলের প্রোগ্রামে আমি আছি, দলের কাজও করছি, মানে আমি নিজেই। আপনি বগুড়া থেকে রাজনীতি শুরু, এখন ঢাকা রাজনীতি করছেন, সামনে নির্বাচনে আপনার প্রস্তুতি কেমন? আপনি কোথা থেকে আসলে নির্বাচন? আসলে এই ধরনের প্রস্তুতি আমার নাই এখন, যেহেতু আমার বাসা বগুড়ায় উনি যাকে দায়িত্ব দিবেন, যাকে মনোনীত করবেন বগুড়া 7টি আসনের জন্য, বিশেষ করে আমি সদর আসনে আমার বাসা, আমরা আপ্রাণ চেষ্টা করব উনি যাকে দায়িত্ব দিবেন তাকে বিপুল ভোটে জয়ী করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে, আসলে বগুড়ায় কতটা উন্নয়ন হয়েছে এই বিগত সরকারের আমলে? আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে বগুড়া যে উন্নয়ন করে গেছেন, এরপরে এই স্বৈরাচারী শেখ হাসিনা বগুড়ার বিশেষ করে অন্য জেলায় টুকটাক উন্নতি হয়েছে, কিন্তু বগুড়ার জেলায় কোনো উন্নতি করেনি, না রাস্তাঘাট, না কোনো উন্নয়ন, না মানে কোনো যোগাযোগ ব্যবস্থা। বগুড়া মানে একটা জাতীয় স্টেডিয়াম তৈরি করে গিয়েছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, সেটা পর্যন্ত আওয়ামী লীগ এসে বন্ধ করে দিয়েছেন, এবং ওখানে আন্তর্জাতিকভাবে যে খেলা টুর্নামেন্ট চলছিল এগুলো সমস্ত বন্ধ ছিল। আসলে বগুড়াকে তারা কখনো মূল্যায়নই করেনি। ডিউ টু বগুড়াতে আমাদের বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাসা, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বগুড়াতে দেখাশোনা করত, এসব বিভিন্ন কারণে বগুড়া কোনো উন্নয়নই হয়নি।
বগুড়া জেলা বিএনপিতে কোনো বিভেদ আছে কিনা, যদি থেকে থাকে নির্বাচনের আগে সেটা দূরীকরণে আপনাদের দল থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমি একটু আগে বলেছি, বগুড়া শুধু নয়, বিএনপি একটা বৃহৎ সংগঠন, অনেক বড় সংগঠন। এখানে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু বিএনপির বাইরে কেউ না। হয়তো মনোমালিন্য বগুড়া আছেন, হয়তো কোনো নেতার সাথে কোনো নেতার মনোমালিন্য আছেন, সেটা মনে মনে আছেন, কিন্তু বগুড়াতে আমি এই মুহূর্তে বগুড়াতে কোনো গ্রুপিং দেখছি না। কারণ একটাই, যে বগুড়াতে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেভাবে দৃষ্টিতে আছেন, বিশেষ করে যারা রাজনীতি করে তাদের উপরে, আমার মনে হয় না বগুড়াতে মানে গ্রুপিং মানে হবে, মানে বিএনপিতে গ্রুপিং হবে। এবং তারেক রহমান উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি যে 7টি আসনে যে 7 জনকে মনোনীত করবেন, বা জিয়া পরিবার থেকেও অনেকে ইলেকশন করবেন, বগুড়াবাসী এবং তথা বগুড়ার সর্বস্তর নেতাকর্মী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি মানে সর্বোচ্চ ভোটে জয়ী করে নিয়ে আসবে জনাব দেশ তারেক রহমান। যে 7টি আসন, বিএনপির বাইরে শক্তিশালী কোনো প্রতিপক্ষ কি আছে বগুড়া? আসলে বিএনপির বাইরে শক্তিশালী পক্ষ এই মুহূর্তে নাই। কারণ আপনারা বা সাধারণ জনগণ অনেকে প্রশ্ন করে এনসিপি, আসলে এনসিপি তো একটা মানে এই মুহূর্তে মানে ওরা ওই নিজেদেরকে সংগঠন হিসেবে দাবি করে, আসলে এটা একটা সংগঠন না। এটা ধরা যায় একটা, ধরেন যে কোনো একটা যদি আপনার ক্লাব, কোন একটা ক্লাব যদি আপনার ইয়ে করেন, তো তৈরি করেন, ক্লাব তৈরি করতে ধরেন যে 100, 200, 300 লোক লেগে যায় ম্যাক্সিমাম, এই ধরনের তারা। কিন্তু ওরা নিজেকে দল হিসেবে দাবি করলেও আসলে একটা দলের যে প্রস্তুতির যে প্রচার, যে দলের যে কার্যক্রম, আসলে এনসিপির মধ্যে সেটা নাই। যদি নিরপেক্ষভাবে ভোট হয়, আমার মনে হয় 300 আসনের মধ্যে বিএনপি একাই 275 থেকে 280টা সিট পাবে। এটা আমার মানে পার্সোনাল ওপিনিয়ন, এটা আমার। বিএনপি আসলে তাহলে প্রতিপক্ষ কাকে মনে করছে? প্রতিপক্ষ আসলে মনে করার মতো ওই ধরনের অবস্থা কিন্তু আসলে কারণ নাই। আপনি মাঠে 10 জন লোক নিয়ে আসলেন, ভোটের সময় আপনি ভোট পাবেন হয়তো 5% বা 10%, এ ধরনের আসলে তো মানে প্রতিপক্ষ বলা চলে না। তবে বিএনপির পরে যদি এখন কেউ থাকে, সেটা আমরা ধরতেছি আপনার জামাত ইসলাম। এখন ভোটের মাঠে তো যদি আওয়ামী লীগ না থাকে, একটা শক্ত প্রতিপক্ষ ছিল আপনাদের, তাহলে ভোটটাকে আসলে একতরফা হয়ে যাবে কিনা? একতরফা হবে না, কারণ এখানে আপনি জানেন অনেক দল আছে বাংলাদেশে, অনেক দল নিবন্ধিত, অনেক দল আছে, তারা সবাই পার্টিসিপেট করবে। তো এখন যেহেতু অনেক দল পার্টিসিপেট করবে, এখানে তো এককভাবে তো তাহলে তো ভোট হবে না, এটা তো সবাই তো পার্টিসিপেট করবে। কিন্তু বিএনপি ছাড়া আওয়ামী লীগের নির্বাচনকেও তো একতরফা নির্বাচন বলা হয়েছিল না, তখন তো আওয়ামী লীগের সময় তো ওটা এককভাবে আওয়ামী লীগ ভোট করেছে। এখানে বিএনপিকে তো সেখানেও তো তার শরিক দলগুলো অংশ নিয়েছিল, শরিক দল ছিল, যারা আওয়ামী লীগের সাথে যারা সম্পৃক্ত ছিল তারাই শুধু পার্টিসিপেট করেছে। কিন্তু এখন যারা নির্বাচন করবে তারাও তো বিএনপির সাথে একসাথে আন্দোলন করেছে, হ্যাঁ, একজোটেও ছিল, সরকার গঠন করেছে। হ্যাঁ, আপনি ওই বিএনপি তো ইলেকশন করবে, অন্যান্য দলও ইলেকশন করবে, জনগণ যাকে চাবে তারাই তো আপনার আসবে, তাই না? তারাই তো এমপি হয়ে আসবে, তারাই দল গঠন করবে, তারাই সরকার গঠন করবে। এটা সাধারণ জনগণই এটা সিদ্ধান্ত নেবে যে এই মুহূর্তে দেশ পরিচালনার জন্য কাকে দরকার। এবার একটু অন্য প্রসঙ্গে আসে, আপনি একজন ব্যবসায়ী, গত 1 বছরে ব্যবসার হালচাল কেমন দেখলেন? আসলে ব্যবসার হালচালটা এরকম হয়ে গেছে, এই টাকাটা আছে মানে 2 ধরনের লোকের কাছে। এক ধরনের লোক যারা অন্যায়ভাবে টাকা ইনকাম করে বিদেশে পাচার করেছে, ব্যাংকে রেখেছে, তারা তখন পলাতক, কেউ জেলে, কেউ পলাতক। আরেক ধরনের ব্যবসায়ী আছেন, তাদের কাছে জেনুইন টাকা আছে, কিন্তু তারা শো করতেছে না, তারা ফ্ল্যাট কিনতেছে না, তারা জায়গা কিনতেছে না, কারণ তারা একটা ভীত অবস্থায় আছে। আসলে যেভাবে দেশটা বর্তমানে আমরা আশা করেছিলাম 5ই আগস্টের পরে যে দেশটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবে বা করবে যারা বর্তমান উপদেষ্টা আছেন, আসলে তো ওইভাবে যা আশা করেছিলাম সে আশা তো তারা
পূরণ করেনি। কিন্তু বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসা এবং শিল্প উন্নয়নে কি কি পদক্ষেপ নেবে বলে আপনার আমার মনে হয় যে আল্লাহ পাকের রহমতে যদি বিএনপি ক্ষমতায় আসে ব্যবসায়ীভাবে উন্নয়ন করবে, কারণ বিএনপি অনেক একটা পুরাতন দল এবং এর আগেও তিনবার দেশ পরিচালনা করেছেন। আপনি জানেন যে দেশকে ডেভেলপ করার জন্য যে যে সেক্টরে যা যা কাজ করার দরকার বিএনপি করবে, এটা আমার বিশ্বাস। এখন তো তারুণ্য নির্ভর একটা সময়, আন্দোলনেও তরুণদের একটা ব্যাপক ভূমিকা ছিল। বিএনপি আসলে তরুণদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে? আসলে তারেক রহমান মানে দুটো কথা বলেছে, হয় এমপি না হলে পদ। এই 300টা আসন কিন্তু বিএনপির এমপি প্রার্থী আমার মনে হয় মিনিমাম 1000-1200 হবে। 1000-1200 তো নমিনেশন তো দেওয়া যাবে না, কিন্তু আসন তো 300। আমার মনে হয় 300 আসনের 300 জন এমপি প্রার্থী দেওয়ার পরে যারা থাকবে যোগ্য প্রার্থী তাদেরকে হয়তো বিভিন্ন পদে বিভিন্ন জায়গায় তাদেরকে হয়তো ওই জায়গা করে দিবে। আর যে তরুণের কথা বললেন, তরুণদের এখন তো আপনার আন্দোলনের যে মাঠ, আন্দোলনের যে অবস্থা, এটা তরুণদের হাতেই বেশি, তরুণরাই বেশি পার্টিসিপেট করেছেন। আর যারা একটু সিনিয়র নেতৃবৃন্দ তারা তো উপদেশ দিয়েছেন, তারাও মাঠে থেকেছেন, তারা আন্দোলন করেছেন, তারাও জেল কেটেছেন। কিন্তু তরুণরা একটু সেই তুলনায় একটু বেশি জেল কেটেছেন, বেশি আন্দোলন করেছেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে। আপনার কাছে জানতে চাই যে এত বছর আন্দোলন সংগ্রাম করলেন, জেল খেটেছেন, মামলা হয়েছে অনেক, আপনার আসলে রাজনীতিতে প্রত্যাশা কি এবং প্রাপ্তি কতটুকু? প্রত্যাশা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে প্রত্যাশা, দল আমাকে যেখানে দায়িত্ব দিবে সেখানে কাজ করব। আর আমি দলের থেকেও কাজ করতে চাই, দলের যে বাইরে থাকি তবুও আমি দলে কাজ করতে চাই। কারণ আমি এই দল দীর্ঘদিন করেছি, এই দল করতে যে মামলা খেয়েছি, জেল জুলুম খেটেছি, হয়রানির শিকার হয়েছি, তবুও দেশ ছেড়ে বাইরে যায়নি, দেশের মধ্যে আছি। এই একই কথা আমি বলতে চাই, অনেকে 1টা বা 2টা মামলা খেয়ে দেশ ছেড়ে তারা পালিয়ে গেছে, দেশ ছেড়ে তারা চলে গেছে। 5ই আগস্ট পরে এসে তারা এখন স্ব এলাকায় এমপি হিসেবে নিজেকে ঘোষণা দেওয়ার চেষ্টা করছে এবং এমপি প্রার্থী হতে যাচ্ছে। তাহলে আমরা যারা 17 বছর জীবন যৌবন দিয়ে যারা আন্দোলন করেছে, যারা এই দেশের মধ্যে ছিল, দেশে জেল খেটেছে, দেশের মধ্যেই হয়রানির শিকার হয়েছে, তাহলে তারা কি করবে? যারা 1টা 2টা মামলা খেয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে, 5ই আগস্ট পরে সে যদি বলে যে আমি ওই এলাকার এমপি প্রার্থী, এটার তো আসলে ঠিক হবে না। আমার মতে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, জেল জুলুম খেটেছেন, হয়রানির শিকার হয়েছেন, এমনও গেছেন যে জেলে থেকেছেন, অনেকে বাবা মারা গেছে, অনেকের মা মারা গেছে, তাদের লাশ পর্যন্ত দেখতে দেয়নি। আমার মনে হয় যারা ত্যাগী নেতাকর্মী তাদেরকেই প্রায়োরিটি দিবে, আমার বিশ্বাস দল তাদেরকে প্রায়োরিটি দিবে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদেরকে বেশি প্রায়োরিটি দিবে, যাদের দলে বেশি ত্যাগ আছেন। জনাব আরাফাতুর রহমান আপেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ যে আপনাদের এই মূল্যবান সময় আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। দর্শক, যত কথা অনুষ্ঠান আজকে শেষ করছে। আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।